আমার বয়স ১৮ বছর। আমি সবেমাত্র যুবতী বয়সে পা রেখেছি। আমাকে বয়সের এই সময় একদিন নিজের মামার বাড়িতে থাকতে যেতে হয়। আমার মামী আমাকে দেখে খুব খুশি হয়েছিল। কিন্তু যখনই সন্ধ্যা হতো, আমার মামী আমাকে উপরে বানানো একটা ঘরে ঢুকিয়ে দিত। আর আমাকে মামার সামনে আসতে দিত না। একদিন যখন আমার তৃষ্ণা লাগলো, তখন আমি জল খেতে স্টোর রুম থেকে বাইরে এসে দেখলাম মামীর ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। এরপরে আমি সেখানে যা দেখলাম, সেটা দেখে আমার জীবন বেরিয়ে গেল। আমার নাম প্রিয়াঙ্কা। আমরা ২ ভাই ১ বোন ছিলাম। আমরা ছোট্ট একটা গ্রামে থাকতাম। আর আমাদের গ্রাম খুবই সুন্দর। আমি আমার সারা জীবন এই গ্রামেই খেলাধুলা করেছি। আর এই গ্রামেই আমি যুবতী হয়েছি। আমি কখনোই ভাবিনি যে আমাকে আমার এই সুন্দর গ্রাম ছেড়ে দূরে কোথাও যেতে হবে। কিন্তু যেদিন আমাকে নিজের গ্রাম ছেড়ে মামার বাড়িতে যেতে হয়, সেই দিন আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন ছিল। কিন্তু জীবনের বাস্তব সত্য মানুষকে কোথায় নিয়ে যায় আগে থেকে কে বলতে পারে? আমার শৈশব বাবা-মায়ের ভালোবাসায় কাটিয়ে দিয়েছি। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম। বাড়ি খুব বেশি বড় তো ছিল না, কিন্তু নিজেদের ছিল। আমার বড় কাকার ফ্যামিলিতে ৫ জন লোক ছিল। আর ছোট এক কাকা ছিল, যে এখনো বিয়ে করেনি। সে পড়াশোনা করছিল, আর পড়াশোনার কারণে বেশিরভাগ সময় হোস্টেলেই থাকতো। আমরা বাচ্চারা যেমন যেমন বড় হতে শুরু করলাম, বাড়ি আমাদের জন্য ছোট হতে থাকলো। আমার ঠাকুমার পিসিমা একটা ঘরেই থাকতো। কম বয়সে ঠাকুমা পিসির বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু ২ বছর পরেই কোনো কারণে পিসিমা ডিভোর্স নিয়ে আমাদের বাড়িতে ফিরে আসে। আমি আজ অব্দি এটা বুঝতে পারিনি যে পিসিমা তো খুব ভালো। সে আজ অব্দি কখনো কারো সাথে উঁচু গলায় কথা অব্দি বলেনি। তাহলে কেউ তাকে কিভাবে ছেড়ে দিতে পারে? আর কথা কিভাবে এত এগিয়ে গেল যে তার ডিভোর্স হয়ে গেল? আমি শুধু এতটুকু জানতাম যে ওই পিসিমার বিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে হয়েছিল। ঠাকুরমা এই বিয়ে নিজের পছন্দের ছেলের সাথে দিয়েছিল। আমার ঠাকুরমা জাতপাতে খুব বিশ্বাস করত। সে নিজের জাতেই মেয়ের বিয়ে দিতে চাইত। এই চিন্তাভাবনার কারণেই ঠাকুমা পিসিমাকে একটা না চাওয়া বন্ধনে বেঁধে দেয়। আমাদের জীবনে এরকম অনেক কঠিন সত্য ছিল। আমার মা আর কাকিমার মধ্যে কখনোই বনিবনা ছিল না। যদিও আমার মা আর কাকিমা নিজেদের মধ্যে কাকাতো জ্যাঠাতো বোন ছিল। তাদের দুজনের মধ্যে কখনোই বনিবনা ছিল না। কিন্তু ভাগ্য তাদের সাথে এমন খেল খেলল যে তাদের দুজনেরই বিয়ে একই পরিবারে হয়ে গেল। আর না চাইতেও তাদের ২ জা হয়ে একই বাড়িতে একসাথে থাকতে হতো। ঠাকুরমা আমাকে বলেছিল, যেদিন তোর কাকিমা নববধূ হয়ে এই বাড়িতে আসে, সেই দিন থেকে তোর মা আর কাকিমার মধ্যে ঝামেলা লেগেই থাকতো, যেটা আজ অব্দি শেষ হয়নি। ছোটবেলা থেকেই মা আর কাকিমার নিজেদের মধ্যে জ্বলন আর একে অপরকে টক্কর দেওয়া দেখেছি। আমি জানতাম না যে তারা দুজন এরকম কেন করে। কিন্তু তাদের মধ্যে যাই থাক, আমাদের বাচ্চাদের মধ্যে এই লড়াই ঝগড়ার প্রভাব দূর দূর অব্দি পড়েনি। আমাদের মায়েরা যতই ঝগড়ালু আর জেদি ছিল, আমরা সব বাচ্চারা ততটাই ভালোবাসা আর শান্তিতে থাকতাম। আমার কাকিমার মেয়ে রীতা খুব বেশি হলে আমার থেকে ২ মাসের বড় হবে। ওর ২ ভাই ছিল, একজন ওর বড় আর একজন ওর ছোট। রীতার বড় দাদা কলেজে পড়াশোনা করত। পড়াশোনাতে সে খুব ভালো আর বুদ্ধিমান ছিল। এদিকে আমার আর রীতার পড়াশোনায় একদমই মন লাগতো না। আমরা দুজনেই নিষ্কর্মা ছিলাম। আমাদের দুজনের মাই আমাদের এই নিষ্কর্মা আর পড়াশোনা থেকে ফাঁকি দেওয়ার উপরে কথা শোনাতে থাকতো। আমাদের বাড়ি মানুষের তুলনায় ছোট ছিল, কিন্তু আমাদের বাড়ির পিছন দিকে একটা খুব সুন্দর বাগান ছিল। এই বাগানটা আমার ঠাকুমা কষ্ট আর মন করে করার ফলে হয়েছে। আমার কাকিমার মেয়ে রীতা আর আমরা দুজনেই আম গাছ থেকে কাঁচা আম পেড়ে খেতাম। পরে ঠাকুমা যখন এই কথাটা জানতে পারল, তখন সে তার লাঠি নিয়ে আমাদেরকে খুব ভয় দেখাতে থাকতো। নিজেদের মায়েদের গালের হাত থেকে বাঁচতে এই বাগানটা আমাদের সবার জন্য সুরক্ষিত জায়গা ছিল। কেননা ঠাকুমা তার বাগানে কাউকে পা রাখতেই দিত না। এটা অন্য ব্যাপার যে আমি আর রীতা দিনের একটা বড় সময় এই বাগানেই কাটাতাম। এই সময় আমি ক্লাস 12-এ পড়তাম। তাই আমাদের বোর্ডের পরীক্ষা আছে। এই কারণে রাহুল আমাদের দুজনকে নিজের কাছে বসিয়ে জবরদস্তি পড়াতো। রাহুল পড়াশোনায় খুব ভালো ছিল, আর বাড়ির ব্যাপার-স্যাপার থেকে দূরে থাকতো। যখন ও রীতার সাথে আমাকেও পড়ানোর কথা বলল, তখন মা আর কাকিমার মধ্যে এই নিয়ে অনেক ঝগড়া হলো। কিন্তু যখন ঠাকুরমা কঠোর স্বরে বলল যে প্রিয়াঙ্কা আর রীতা দুজনকেই রাহুল পড়াবে, তখন মা আর কাকিমা একদমই চুপ হয়ে গেল। কেননা বাড়িতে সবাই ঠাকুরমাকে খুব ভয় পেত। মা আর কাকিমা দুজনেই ঠাকুরমাকে খুব ভয় পেত। এই কারণেই মা আর কাকিমা এখনো অব্দি হৃদয়ে পাথর রেখে একসাথে এই বাড়িতেই থাকছিল। কেননা আমার কাকার বাবা কখনো নিজেদের বউদের কথা শুনতোই না। তারা ঠাকুরমার কথাই শুনতো। বেশ সময় কাটতে থাকলো। আর যেমন তেমন ভাবে আমি আর রীতা 12-এর পরীক্ষাও পাশ করে গেলাম। আর আমাদের দুজনকে কলেজেও ভর্তি করিয়ে দেওয়া হলো। কলেজে ভর্তি হওয়ার কিছু সময় পরেই কলেজের একটা ছেলের সাথে আমার ভালোবাসা হয়ে যায়। সেই ছেলেটার নাম অনিল। সেই দিনগুলোতে আমার হৃদয়ে একটা আলাদাই অনুভব হতে শুরু করে দিয়েছিল। আর আমি সেই ছেলের দিকে
আকর্ষণ অনুভব করতাম। সবসময় সেই ছেলেটারই স্বপ্ন দেখতে থাকতাম, কিন্তু সেই ছেলেটা আমাকে শুধুই নিজের ভালো বন্ধু মনে করত। সেই সময়ে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার ছোট কাকা বাড়িতে কাউকে কিছু না বলেই বিয়ে করে নিল। আর এই কথাটা বাড়ির সবাই তখন জানতে পারল যখন সে নিজের নতুন বউকে নিয়ে বাড়িতে এলো। ঠাকুরমা প্রথমে তো কাকাকে অনেক কথা শোনালো। তারপরে কাকাকে জিজ্ঞেস করলো, তুই একে নিয়ে থাকবি কোথায়? কাকা বলল, এই বাড়িতেই থাকবো। এই কথা শুনে ঠাকুরমা তার দিকে ঘুরে তাকালো। তখন কাকা বলল, এখন তো শহরে থাকবো, কিন্তু কয়েকদিন পরে আমি একে এখানেই নিয়ে আসবো। একদিন থেকে কাকা কাকিমাকে নিয়ে শহরে চলে গেল। কিন্তু এখন সমস্যা এটাই যে যখন কাকা কাকিমাকে নিয়ে এখানে থাকতে আসবে, তখন তারা থাকবে কোথায়? তাদের থাকার কোনো জায়গাই ছিল না। এই জিনিসটার সমাধান আমার মা কিছুটা এরকমভাবে বের করলো যে পরীক্ষা শেষ হওয়ার পরে যখন আমার ছুটি পড়বে, তখন আমাকে মামার বাড়িতে থাকার জন্য পাঠিয়ে দেওয়া হবে, আর তারপরে পরেরটা পরে দেখা যাবে। পরীক্ষা যখন এগিয়ে এলো, তখন রাহুল আমাকে আর রিতাকে পড়ানো শুরু করে দিল। যেমন তেমনভাবে পড়াশোনা করে আমি আর রিতা নিজেদের পরীক্ষা দিলাম। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে কাকা ফিরে এলো, আর আমাকে নিজের মামার বাড়িতে যেতে হলো। মামার বাড়িতে যাওয়ার আগে আমি কলেজে অনিলের সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু দেখলাম যে সেই ছেলেটার হৃদয়ে আমাকে নিয়ে কোনো ফিলিংসই নেই। কিন্তু না জানি কেন আমার জন্য তার থেকে দূরে থাকা কষ্টকর ছিল। যাই হোক, আমার অনুভব হয়ে গেল যে আমার ভালোবাসা একদিকের, তাই আমি তখনই মামার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত পাকা করে নিলাম। আমার হৃদয় খুব উদাস ছিল, আর অন্যদিকে হৃদয়ে খুশিও ছিল যে প্রথমবার আমি মামার বাড়িতে যাচ্ছি। বাবা আর ছোট ভাই আমাকে আমার মামার বাড়িতে ছাড়তে এসেছিল, আর স্টেশনে আমার মামা আর মামি আমাকে নেওয়ার জন্য এসেছিল। সেই দিন দ্বিতীয়বার আমি আমার মামিকে দেখলাম। তার আগে একবার ব্যাস আমি আমার পিসির বিয়েতে দেখেছিলাম। সেই সময়ও মামা আর মামি এক রাত থেকে ফিরে গেছিল। তাছাড়া মামা যখনই আমাদের সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে আসতো, একলাই আসতো। সে মামিকে নিজের সাথে নিয়ে আসতো না। আমার মামা আমাদের কাছে খুব পছন্দের একজন মানুষ ছিল, কেননা সে খুব ভালো মানুষ ছিল। সে যে কাউকে খুব সহজেই নিজের দিকে আকর্ষিত করতে পারত। মামা আমাকে আর বাবাকে নিজের সাথে বাড়িতে নিয়ে গেল। দুপুরে খাবার আমরা সবাই একসাথে খেলাম। মামি আমার খুব আদর যত্ন করছিল। সে আমার সঙ্গে খুব সুন্দর করে কথা বলছিল। মানে আমার মা আর কাকিমার একদমই উল্টো। সে খুবই ভালো মহিলা। কখনো কখনো আমি তার মধ্যে আমার পিসিমার ছায়া দেখতে পেতাম। সে আমার খুব খেয়াল রাখত, আর আমার কখনো কোনো জিনিসের অভাব হতে দিত না। আমি খুবই কেয়ারলেস আর অকর্মা ছিলাম, কিন্তু তারপরেও আমার মামি আমার উপরে কখনোই বিরক্ত হতো না। প্রতিদিন রীতা আমাকে ফোন করত। ওর আমাকে খুব মনে পড়ত। আমারও ওর কথা খুব মনে পড়ত। যদিও আমি জানতাম যে আমি ওকে মা আর কাকিমার যুদ্ধের ময়দানে একলা ছেড়ে এসেছি। এই কারণেই ও ফোনে আমার উপরে খুব রেগে যেত, আর আমাকে অনেক কথা শোনাতো। আমি ওকে সান্ত্বনা দিতাম যে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব, তুই চিন্তা করিস না। আমি আমার মামার এখানে বেশ কিছু দিনের জন্য এসেছি, কিন্তু আমার কপাল আমার জন্য অন্য কিছুই ভেবে রেখেছে। আমার মামির কোনো সন্তান ছিল না, সেই কারণে সে একাকিত্ব অনুভব করত। এই কারণেই আমি বাড়িতে আসায় মামি খুব খুশি হয়ে গেল। এটা তো সত্যি যে মানুষ মানুষের সঙ্গে কথাবার্তা বললে হৃদয় বদলে যায়। আমার মামা নিজের কাজেই ব্যস্ত থাকতো, তাই হয়তো সে দেখতেই পাচ্ছিল না যে তার বউ সময়ের আগেই বুড়িয়ে যাচ্ছে। কখনো কখনো আপনজনের কেয়ারলেস ভাব আমাদেরকে সময়ের আগেই ক্লান্ত করে দেয়। কখনো কখনো মামির উপরে আমার খুব করুণা অনুভব হতো যে তিনি বাড়ির চার দেওয়ালের মধ্যেই বন্দী হয়ে থেকে গেছেন। আমার মামি বিয়ের পরে এত দূরে চলে এসেছে যে তার আত্মীয় স্বজনের সঙ্গে তার দেখা সাক্ষাৎও হতো না। এটাই কারণ ছিল আমার এখানে আসাতে আমার মামি খুব খুশি হয়েছিল। আমার মামার বাড়ির পাশেই একজন মহিলা থাকতেন, যে মেয়েদেরকে কাপড় সেলাইয়ের কাজ শেখাতেন। তাই আমি মামিকে বলে সেই মহিলার কাছে কাপড় সেলাই শিখতে যেতে শুরু করে দিলাম। কিন্তু সেলাই শেখার সময়ও আমার মামির খেয়াল আসতে থাকতো যে আমার অনুপস্থিতিতে মামি বাড়িতে একাকিত্ব অনুভব করবে। সেলাই শেখার সময় একটা মেয়ের সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছিল, যার নাম পুতুল। কিছু সময়ের মধ্যেই পুতুলের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। ও খুবই চটপটে আর উৎফুল্লতায় ভরা মেয়ে। ওকে দেখে কখনো মনে হতো না যে দুঃখ কখনো ওর কাছে এসেছে। ও সবসময় হাসতে খেলতে থাকতো। মামা সকালবেলা বেরিয়ে যেত আর সন্ধ্যার পরে ফিরে আসতো। এই সময় মামির সাথে আমার অনেক রকম কথা হতো। সেখানে আমার সময় খুব সুন্দর কাটছিল। কিন্তু যখনই সন্ধ্যা হতে শুরু করত, তখনই একটা অদ্ভুত ব্যাপার হতো। সেটা এই যে মামা আসার আগেই মামি আমাকে তাড়াতাড়ি করে খাবার খাইয়ে উপরে বানানো একটা ঘরের মধ্যে লুকিয়ে দিত। এই যে ব্যবহার সে আমার সাথে রোজ করত, এটার কারণ কি সেটা আমি সংকোচের কারণে মামির কাছে জিজ্ঞেস করতে পারতাম না। একদিন রাতের বেলা তৃষ্ণার কারণে বাধ্য হয়ে উপরের ঘর থেকে বেরিয়ে নিচে রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। তখনই আমি কারো ফুঁপিয়ে কান্নার আওয়াজ পেলাম। আমি আন্দাজ করতে চাইলাম যে
এই আওয়াজ কোন দিক থেকে আসছে? তখনই আমার আইডিয়া হলো যে এই আওয়াজ তো মামির ঘর থেকে আসছে। আমি যখন মামির ঘরের কাছে গেলাম তখন দরজা কিছুটা খোলা ছিল। আমি হতবাক আর হতভম্ব হয়ে মামির ঘরের ভেতরে যে দৃশ্য দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমি কখনো ভাবতেই পারিনি যে মামি এতটা কষ্ট আছেন। আমার মামিও সমাজের সেই 70% মহিলার মধ্যে যারা নিজের স্বামীর মার খেয়েও নিজেদের চোখের জল লুকিয়ে শান্ত হয়ে থাকে। আমি আরো কিছুটা এগিয়ে গেলাম। এখন ভিতরের দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছিল। বেচারি মামি মাটিতে পড়ে কাঁদছে আর মামা ইচ্ছামতো মামিকে মারছে। ভেতরের এই দৃশ্য দেখে আমার মুখ থেকেও চিৎকার বেরিয়ে এসেছিল, কিন্তু আমি হাত দিয়ে মুখ চেপে ধরে অনেক কষ্টে নিজের চিৎকার থামালাম। এরপরে আমি দৌড়ে নিজের ঘরে এসে মাটিতে বসে পড়লাম। আমার শ্বাস এখনো খুব জোরে জোরে চলছিল। সবেমাত্র কিছুক্ষণ আগে দেখা দৃশ্য আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমি একদমই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আমার চোখ থেকে জল পড়তে লাগলো। মামার এই রূপ আমার জন্য খুবই বেশি কষ্টদায়ক ছিল। বাইরে থেকে তাকে নরম বলে মনে হতো, কিন্তু মামার আসল রূপ যে এটা হতে পারে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। আমি সারা রাত সেখানেই মাটিতে বসে কান্না করতে থাকলাম। মামা মামির বিয়ে 12 বছর পার হয়ে গেছে। না জানি মামি কবে থেকে মামার এই অত্যাচার সহ্য করছে। তারপরেও মামি আজ অব্দি কারো কাছে কোনো অভিযোগ করেনি। এখন তো মামির বয়স ঢলে গেছে, তাই মামির এই বাড়তি বয়সের খেয়াল রাখা উচিত। মামা হয়তো সেই পুরুষদের মধ্যে ছিল যারা মেয়েদেরকে পায়ের জুতো মনে করে। আমি আমার জীবনে প্রথমবার কোনো পুরুষের এইরকম রূপ দেখলাম। যদিও এরকম অনেক ঘটনা শুনেছিলাম, কিন্তু বাস্তবে এরকম হতে আমি প্রথমবার দেখলাম। আমার বাবা আর কাকা যদিও মা আর কাকিমার উপরে রাগ করত, কিন্তু কখনোই এরকম বেইজ্জত করেনি। সেই রাতেই বসে বসে আমি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিলাম, কিন্তু এই সিদ্ধান্ত পূরণ করার জন্য আমাকে নিজের হৃদয়কে মজবুত করতে হবে। সেই রাতে বসে বসেই আমার হৃদয় থেকে বিয়ের স্বাদ একদমই উঠে গেল, আর আমি সিদ্ধান্ত করে নিলাম যে আমি জীবনে কখনোই বিয়ে করব না। সেই রাত আমি যেমন তেমনভাবে কান্নাকাটি করে কাটিয়ে দিলাম। কিন্তু সকাল হতেই সবার আগে আমি মামির খোঁজ নিতে রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে দেখলাম মামি নাস্তা বানাচ্ছে। মামি প্রথমে মামার জন্য নাস্তা বানাতো, তারপরে মামা অফিসে যাওয়ার পরে মামি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে লেগে পড়ত। কাজে ব্যস্ত হয়ে মামি জীবনের দুঃখ কষ্ট ভোলার পুরো চেষ্টা করত। আমি মামির মুখের দিকে তাকালাম। তার দুঃখ তার চেহারায় পরিষ্কার দেখা যাচ্ছিল। মামি নাস্তা বানিয়ে আমাকে দিল যে মামার ঘরে দিয়ে এসো। আমি নাস্তার ট্রে উঠালাম আর মামার ঘরের দিকে গেলাম। দরজা খোলাই ছিল, কিন্তু আমি দরজার সামনে গিয়ে একদম থেমে গেলাম। আমার চোখের সামনে রাতের সেই দৃশ্য ফুটে উঠল, আর আমার পা ভারী হয়ে গেল। আমার মনে হচ্ছিল যেন আমি যুগ যুগ ধরে এখানেই দাঁড়িয়ে আছি। আমি হৃদয় শান্ত করে লম্বা শ্বাস নিয়ে এগিয়ে ভেতরে ঢুকে মামার টেবিলের উপরে নাস্তা রেখে দিলাম। মামা হাতে পেপার নিয়ে পেপারের হেডলাইন পড়ছিল। মামা আমার দিকে চোখ উঠিয়ে এক মুহূর্ত দেখল, তারপরে আবার পেপার পড়তে শুরু করলো। আমি নজর উঠিয়ে মামাকে দেখলাম। তার সহজ সরল মুখের পিছনে তার ভয়ানক চেহারার কথা ভেবে আমার পুরো শরীর কেঁপে উঠল। সেই দিন সারাদিন আমি মামির পিছন করতে করতে পার করে দিলাম। তাকে না কিছু জিজ্ঞেস করলাম, আর না তো কিছু জিজ্ঞেস করার ইচ্ছা ছিল, তাই চুপ থাকলাম। এভাবেই রাত হয়ে গেল, আর মামির বলার আগেই আমি রাতের খাবার খেয়ে উপরের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি কিছু সময় সেই সমস্ত চিন্তা ভাবনাতেই কাটিয়ে দিলাম। তারপরে মোবাইল উঠিয়ে রিতাকে ফোন লাগালাম। ওর সাথে কিছু সময় কথা বলাতে আমার হৃদয় বদলে গেল। ও আমাকে মা আর কাকিমার মধ্যে হওয়া তাজা তাজা ঝগড়ার ব্যাপারে বলছিল। আমাদের দুজনের মায়ের মধ্যে হওয়া লড়াইয়ের থেকে বেশি আনন্দদায়ক কোনো কিছুই ছিল না। কিন্তু আজকে আমি ওর এই কথাবার্তায় হৃদয় থেকে হাসতেও পারছিলাম না। ও আমার কথাবার্তা শুনে আমাকে বারবার জিজ্ঞেস করছিল যে তুই ঠিক আছিস তো, কিন্তু আমার কাছে ওকে মিথ্যা সান্ত্বনা দেওয়া ছাড়া কোনো রাস্তাই ছিল না। যখন মাঝরাত হলো তখন আমি ধীর পায়ে বাইরে এলাম। আজকে আবার সেই দৃশ্য দেখতে পেলাম। মামির ঘরের বাইরে থেকে কান্নার আওয়াজ আসছিল। আমি লুকিয়ে ঘরের ভেতরে উঁকি দিয়ে দেখলাম ঘরের ভেতরে কালকের মতোই দৃশ্য ছিল। আমি সেখান থেকে পালিয়ে নিজের ঘরে ফিরে এলাম, আর নিজের কাছে এই প্রতিজ্ঞা করলাম যে কালকে যাই হয়ে যাক না কেন মামির সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলেই ছাড়ব। পরের দিন সকালে মামা অফিসে যাওয়ার পরে আমি মামিকে বললাম, সব কাজ ছেড়ে আমার কাছে এসে একটু বসো, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। আমার কথা শুনে মামি আমার পাশে এসে বসলো। এরপরে মামি আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা, কি ব্যাপার, সবকিছু ঠিক আছে তো? আমি বললাম, হ্যাঁ মামি, সবকিছুই ঠিক আছে, কিন্তু আমাকে তোমার ব্যাপারে তোমার সঙ্গে কথা বলতে হবে। মামি অবাক হয়ে গেল আর বলল, আমার ব্যাপারে? তখন আমি মামিকে বললাম যে মামি, আমাকে বলো মামার তোমার সাথে এইরকম ব্যবহারের আসল কারণ কি, আর সে কবে থেকে তোমাকে এইরকম ভাবে মেরে যাচ্ছে। এই কথা শুনে মামির মুখের রং সাদা হয়ে গেল। এরপরে মামি বলল, মা তুমি এইসব ব্যাপারে কিভাবে জানলে? তখন মামিকে আমি সেই রাতের ব্যাপারে বললাম যে
আমি মামাকে তোমাকে মারতে দেখেছি। মামা তোমাকে কেমন পশুর মতো মারছিল। এখন আমি বুঝতে পারছি তুমি রাতের বেলা কেন আমাকে মামার আসার আগেই উপরে ঘরে পাঠিয়ে দিতে। এখন তুমি আমাকে সবকিছু সত্যি সত্যি বলো যে মামার এরকম ব্যবহারের পিছনের আসল কারণ কি? সে কেন তোমাকে মারে?" মামি একটা গভীর শ্বাস নিল। তারপরে আমাকে বলল যে, "মা, এটা আজকের গল্প না, এটা অনেক পুরনো ঘটনা।" এরপরে মামি বলতে থাকলো, আর আমি হতবাক হয়ে শুনতে থাকলাম। আজকে সেই দিন যেদিন সত্য প্রকাশ হওয়ার দিন। আজকে আমি এমন কিছু জানতে পারলাম যার ব্যাপারে পরিবারের কেউই জানতো না। মামি আমাকে বলল যে, "মা, আমি ১২ বছরে এই প্রথমবার কোনো মানুষের সামনে হৃদয় খুলে কথা বলছি। মা, তোমার বড় উপকার হবে এই যে কথা আমি তোমাকে বলছি, তুমি এটা কাউকে বলো না। বিশেষ করে নিজের মামাকে তো একদমই না। আমি চাই না যে এত বছর থেকে বাঁচিয়ে রাখা এই সম্বন্ধ ভেঙে পড়ুক। আমার নিজের বলতে কেউ নেই যে আমার সাথে দাঁড়াবে।" অসহায় মামির মুখের দিকে তাকিয়ে আমি মামিকে বললাম যে, "মামি, এত বছর চুপচাপ এই সব সহ্য করে তুমি আসলে কি পেয়েছো? তুমি শুধু শুধু নিজের উপরে এই অত্যাচার সহ্য করেছো। ব্যাস, অনেক হয়েছে। তুমি এভাবে নিজের পুরো জীবন কাটিয়ে দিতে পারো না।" আমার কথা শুনে মামি বলল যে, "তুমি এখনো বাচ্চা, তাই এই সমস্ত ব্যাপারে বুঝতে পারছো না, এই কারণেই এই ধরনের কথা বলছো। আমাদের সমাজে ডিভোর্সি মহিলাদের বেঁচে থাকা খুব কষ্টকর। যদি এই সমস্ত কথা আমি বলি, তাহলে আমাদের সমাজ উল্টো আমার উপরে অভিযোগ লাগিয়ে দিত।" তখন আমি বললাম, "তাই বলে এই সব কিছু এভাবেই চলতে দেবে? কাউকে না কাউকে তো এই সব কিছুর বিরুদ্ধে আঙুল উঠাতে হবে। যদি আজকে আমরা এসব না থামাতে পারি, তাহলে এর ফল আমাদের সারা জীবন সহ্য করতে হবে। এই সব কিছু সহ্য করা কোনো বাহাদুরির ব্যাপার না। আমার মনে হচ্ছে তোমার বুঝতে ভুল হচ্ছে। তোমার এমন কোনো বাধ্যবাধকতা নেই। তুমি শুধু শুধু এই চিন্তা করছো যে সমাজ কি বলবে। কিন্তু সমাজ কি ভাববে এটা না ভেবে ভগবান কি ভাববে এটা ভাবি, তাহলে আমাদের জীবন অনেক বেশি সহজ হয়ে যাবে।" আমার এত কিছু বোঝানোর প্রভাব মামির উপরে পড়ল। তখন তিনি বললেন যে, "তোমার যা ঠিক মনে হয় সেটাই করো। কিন্তু একটা কথা মনে রেখো, যখন আমরা সমাজের নিয়মের বাইরে যাব, তখন সমাজ আমাদেরকে পাশ কাটিয়ে যাবে। কম লোকই আছে যারা সমাজের বাইরে গিয়ে জিততে পারে।" মামির কথা শুনে আমি মামিকে বললাম, "আমার ভগবানের উপরে পুরো ভরসা আছে। তুমি ব্যাস প্রার্থনা করো।" আমার কথা শুনে মামি হেসে রান্নাঘরে চলে গেল। পরের দিন চিন্তা ভাবনা করতেই পার হয়ে গেল। এখন আমি বুঝতে পেরেছি যে আমার এই কাজের জন্য রিতার সাহায্য দরকার। তাই আমি ওকে ফোন করে শান্ত মনে সবকিছু বুঝিয়ে দিলাম। এখন আমার কাজ বিনা ঝামেলায় মামিকে এখান থেকে নিয়ে যাওয়া। তাই আমি পরের দিন সকালবেলা মামার অফিসে যাওয়ার আগেই মামিকে নিজের সাথে নিজের গ্রামে নিয়ে যাওয়ার অনুমতি চাইলাম। প্রথমে তো মামা পরিষ্কার না করে দিল, কিন্তু কিছুটা জোর দেওয়ার পরে সে আমার কথা মেনে নিল। এখন আমরা খুব খুশি। পরের দিন আমরা দুজন গ্রামের জন্য বেরিয়ে পড়লাম। পুরো রাস্তা আমি রিতার সঙ্গে কথা বলতে থাকলাম, আর ওকে বলে দিলাম যে ও যেন ঠান্ডা মাথায় ঠাকুরমা আর পিসিমাকে এই ব্যাপারটা বুঝিয়ে দেয়। যখন আমরা গ্রামে পৌঁছালাম, তখন দুপুর হয়ে গেছিল। খাওয়া দাওয়ার পরেই আমি আর রিতা ঠাকুরমা আর পিসিমার সাথে আলোচনা করতে লাগলাম। সমস্ত কথা শুনে ঠাকুমা বলল, "এখন তোরা আর চিন্তা করিস না, আমি সুযোগ বুঝে তোর মায়ের সাথে নিজেই কথা বলবো।" তার কথা শুনে আমার সমস্ত টেনশন শেষ হয়ে গেল। 2 দিন পরে ঠাকুমা মা আর কাকিমাকে নিজের ঘরে ডাকলো, আর সমস্ত কথা মাকে বুঝিয়ে বলল। যখন আমার মা এই কথা শুনল, তখন হতভম্ব হয়ে গেল। মা তো কখনো ভাবতেই পারেননি যে তার একমাত্র ভাই এইরকম ব্যবহার করতে পারে। আমার মায়ের প্রথম থেকেই সত্য বলার অভ্যাস ছিল, আর আজকে তিনি সত্যি কথা বলার সুযোগ পেয়ে গেলেন। সবাই জানতো যে শুধু মা আর কাকিমাই এরকম আছে যারা মামার সঙ্গে এই ব্যাপারে কথা বলে মামির সাহায্য করতে পারে। মামির কষ্টের কথা শুনে মা এক মুহূর্ত নষ্ট না করে তাড়াতাড়ি করে মামাকে ফোন করে আমাদের এখানে আসতে বলে। মায়ের কথা শুনে মামা তাড়াতাড়ি করে টিকিট কাটিয়ে আমাদের গ্রামে পৌঁছালো। মামা গ্রামে পৌঁছালে মা তাকে দম নেওয়ারও সুযোগ না দিয়ে তার ক্লাস নিতে শুরু করে দিল। ঘরে শুধু মা, কাকিমা আর মামা ছিল। আমি আর রিতা ঠাকুরমার বাগানে বসে কাঁচা আম খাচ্ছিলাম আর মামির কথা মনে করছিলাম। সেই দিন মামি আমার জোর দেওয়ার কারণে নিজের জীবনের সত্যতা থেকে পর্দা সরিয়েছিল, আর আমাকে বলেছিল যে আমার বিয়ের শুরুর কিছুদিন খুব সুন্দর কেটেছিল, যেরকম নতুন বিবাহিত লোকেদের কাটে। কিন্তু যখন কয়েক মাস কেটে যাওয়ার পরেও আমি প্রেগনেন্ট হলাম না, তখন তোমার মামা আমাকে ডাক্তারের কাছে টেস্ট করাতে নিয়ে যায়। ডাক্তারের টেস্ট থেকে জানা গেল যে আমার ভেতরে কোনো অসুবিধা নেই, আমি একদম ঠিক আছি। এরপরে তোমার মামাকে ডাক্তার টেস্ট করাতে বলল। তোমার মামার ইচ্ছা তো ছিল না, কিন্তু ডাক্তার ধরার পরে সে মেনে নেয়। যখন রিপোর্ট এলো, তখন আমরা জানতে পারলাম যে তোমার মামা কখনোই বাবা হতে পারবে না। আমি তো এই সব কিছুকে ভগবানের মর্জি ভেবে মেনে নিয়েছিলাম, কিন্তু ও সেই সত্য কখনোই মেনে নিতে পারেনি। আমি সবসময় ওকে বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু ও মনে করতো যে আমি মজা নিচ্ছি, আর এই ভুল ধারণাতে ওর ভিতরে একটা খিটখিটে ভাব তৈরি হয়।
ও নিজের এই দুর্বলতা আমার উপরে প্রকাশ করতে লাগলো আর আমার উপরে অত্যাচার করা শুরু করে দিল। আমি আমার মুখ বন্ধ রাখতে বাধ্য ছিলাম, কেননা এই দুনিয়াতে আমার কেউই নেই। এই কারণেই আমি মামিকে সাহায্য করেছিলাম, যাতে তার জীবনে কিছুটা শান্তি আসতে পারে। ঘর থেকে মামা আর মায়ের কথা কাটাকাটির আওয়াজ আসছিল, তাই আমি উঠে রিতার কাছে গিয়ে বসে পড়লাম। মা আর মামার ঝগড়ার ফল এটাই হলো যে রাগের চোটে মামা মামিকে ডিভোর্স দিয়ে পাশে রাখা টেবিলের উপরে ঘুষি মেরে চলে গেল। এই ঘটনার কিছুদিন পরেই মামি পাশের একটা ছোটখাটো কোম্পানিতে কাজ পেয়ে গেল, আর আমাদের পাশেই একটা ঘর ভাড়া নিয়ে সেখানেই থাকছিল। কিছু সময় পরে আমি আর রিতা কলেজ পাশ করে গেলাম, আর মা তার থেকে বয়সে কিছুটা বড় কিন্তু একটা ভালো লোকের সাথে মামির বিয়ে দিয়ে দিল। মামি নিজের এই জীবনেও খুব খুশি ছিল। কিছুদিন পরে রাহুল দাদারও বিয়ে খুব ধুমধামে হয়ে গেল। আমরা সবাই তার বিয়েতে খুব মজা করলাম, আর ধীরে ধীরে মা আর কাকিমার লড়াই শেষ হয়ে গেল। এখন আমরা সবাই পুরো পরিবারের সাথে খুবই খুশিতে থাকি। ধন্যবাদ বন্ধুরা।